তারা এমন ভাবে বলে যে ভারত বাংলাদেশকে ভিক্ষা দিচ্ছে, বাংলা দিচ্ছে। আমরা যে টাকা দিয়ে কিনে আনছি, বিজনেস। আপনি আমাকে ছোট ভাই বড় ভাই করলে হবে না। শেখ হাসিনার আমলে যেমন আমাদের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বলছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, না স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না, ভাই ভাইয়ের সম্পর্ক হতে হবে এবং এটা সমমর্যাদার সম্মান দিয়ে সমমর্যাদার ভিত্তিতে। কিন্তু তারা নিজেরাই ইনসিকিউর ফিল করে, এই বাংলাদেশ যদি নিজের মতো চলে তখন আমাদের সেভেন সিস্টার ছুটে যেতে পারে। আরে ভাই আপনার সেভেন সিস্টার আপনি সামাল দেন, আমার কি টেনশন। এখন যেমন আরে আমার ছোট ভাই মহল্লার এরকম একটা ঘাড় চাপড়ায় দেয়, আমরা খুব খুশি হয়ে যাই। কিন্তু বাংলাদেশ যদি আমরা বাংলাদেশই হয়ে উঠি, উই আর বাংলাদেশ, আমাদের মেরুদণ্ডটা যদি সোজা করতে চাই, তখন কিন্তু পৃথিবীর অনেক দেশে নরমাল এখন বিজনেস আছে $12 বিলিয়ন, এর মধ্যে এই কাঁচামালটা এগুলো আছে। এইটা যদি এখন এই যে চীনের সাথে মিয়ানমার হয়ে একটা করিডোর তৈরি হচ্ছে বাংলাদেশে, এইটা যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু ভারতের এই বিজনেস শেষ। এবং এই যে বাংলাদেশকে কিন্তু তারা ওই যে রস খাচ্ছিল খুব আরামে, এটা আমাদের বোকা বাংলাদেশি রাজনৈতিক নেতারা হয়তো কিছু মাল নিয়ে, সরকারি আমলারা, সামরিক আমলারা কিছু মাল নিয়ে চুপচাপ থাকতো, কিন্তু দেশের জনগণের কিন্তু এতে ক্ষতি হচ্ছে। এই যে বিদেশ থেকে আমরা এত বিলিয়ন বিলিয়ন আমাদের রেমিটেন্স সাথে, ওইটা কিন্তু এদিকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে বের হয়ে ভারতে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এইটা যদি ভারতের বন্ধ হয়ে যায়, ভারতের অর্থনীতি কিন্তু একটা বিশাল চাপে পড়বে, যত বড় দেশই হোক। আমাদের মা নিজের সন্তানকেই শুধু সেফটি চায়, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অন্যের সন্তান জাহান্নামে যায়। সুপ্রিয় দর্শক, খবর সংগ্রহ টক শোতে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক ভাই। খবর সংগ্রহ টক শো দর্শক শ্রোতা এবং আমাদের তরফ থেকে আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদের আমাদের পক্ষ থেকে স্বাগত। রেহানা আক্তার লিখছেন, ভারত সবসময় আমাদের উপর কর্তৃত্ব করতে চায়। বিগত স্বৈরাচারী সরকারের দীর্ঘ শাসন আমলে ভারত বাংলাদেশকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে শাসন করেছে, যার লোভ এখনো তারা সামলাতে পারছে না। বিগত স্বৈরাচারী সরকারের মতো বর্তমান সরকারকেও তারা নিজেদের মতো করে ব্যবহার করতে চায়। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কমেন্ট করেছেন। খালেদ সাইফুল্লাহ লিখছেন, আতিক ভাই সাংবাদিকতা করেন, এটা ঠিক আছে এবং আপনার আলোচনা ভালো লাগে, তবে ঈদ মিলাদুন্নবী পালনের না আলোচনা, এটা বুঝতে গেলে ধর্মীয় গভীর এলেম লাগবে অবশ্যই। এটা তারপরে আমরা যতটুকু জানি, আমরা স্বাভাবিকভাবে যেটা দেখি এই বিষয়ে আমরা আলোচনা আমাদের এটা নিয়ে গভীর তাত্ত্বিক বিষয় আসলে এটা আমরা সাধারণ মুসলমানদের আবেগের বিষয়, একটা নিউজ আকারেই সেটা আমরা পড়েছিলাম। ধন্যবাদ আপনাকে। সিরাজুল লিখছেন, ওরা জাতিতে অজাতিতে ওদের কথায় কোনো ঠিক নেই, যে কোনো মুহূর্তে ইরানে আক্রমণ করবে। আরব তুরস্ক জীবন ভরে অস্ত্র বানায় গেল, সেই অস্ত্র মুসলমানদের কাজে আসলো না। ধন্যবাদ আপনাকে। ফেসবুকের যারা কমেন্ট করেছেন তার প্রথম কমেন্ট হচ্ছে আমিনুর রহমান, ইন্ডিয়া কলকাতা থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। এমএচ হক হারুন লিখছেন, আমরা আশা করি ভারত তার বাংলাদেশ নিয়ে বিদেশ নীতি পরিবর্তন আনবে। ধন্যবাদ। এবি জলিল আমাদের নাইস লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি বিল্লাহ আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সেলিম খান লিখছেন, আল্লাহর কসম ইন্ডিয়া আমাদের চির দুশমন। ধন্যবাদ আপনাকে। আতিক ভাই, কি দিয়ে শুরু করতে চান আজকের এই ছুটির দিনের? আসলে যথারীতি আমাদের এই অঞ্চলের বিষয়টাই আমাদের আলোচনায় প্রাধান্য পাবে। আমরা আবারও দেখেছি যে এই যে নেপালের ঘটনায় আপডেট হচ্ছে, খুবই শোকাবহত ব্যাপার। আজকে সকাল পর্যন্ত 300-র উপরে ডেড বডি উদ্ধার করেছে নেপালিরা, এবং এই সংখ্যা কিন্তু দিন দিন যত সময় যাচ্ছে বাড়ছে। এবং নেপালি কর্তৃপক্ষ আবারও জানিয়েছে নিখোঁজদের সংখ্যা 1500 বেশি। এবং এরই মধ্যে আমরা বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বাংলাদেশি অনেক তরুণ সেখানে আটকা পড়ে আছে, এরকম সেই স্ট্যাটাস দিচ্ছে। সেই বিষয়গুলো তো আমরা দেখছি। তার মানে বাংলাদেশিও হতাহতের সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না, কারণ যেহেতু এখানে কিছু বাংলাদেশি আটকে থাকার খবর তারা শেয়ার করছে। আমাদের চ্যানেল 24 একটি ছেলের স্ট্যাটাস দিয়েছে সেখানে। আর এদিকে চাইনিজরাও জানিয়েছে যে আগামী 72 ঘন্টার মধ্যে সেই এলাকায় আরো একটি বাঁধ ভেঙে পড়তে পারে। আচ্ছা। এবং চীনের তিব্বতেও প্রায় 558 জন প্রাথমিকভাবে নিখোঁজ আছে বলে তারা জানিয়েছে। তার মানে ঘটনাটা চীনের তিব্বতেও এফেক্ট করেছে। এখন এটা স্বাভাবিকভাবেই এটা একটা বিশাল শোকের ব্যাপার আমাদের এই পুরো অঞ্চল জুড়ে। এবং এখনো বলা যাচ্ছে না যে এখানে কি হয় যদি আরো একটি বাঁধ ভেঙে পড়ে, সেটা তো ধরেন আরো কঠিন একটা বিপর্যয়ের মুখে পড়বে এই অঞ্চল। এবং এখন আমাদের এটা দেখা ছাড়া আর কোনো কিছুই করার নেই। তো যাক, আমরা যথারীতি আবার যেটা আসি,
যেমন আমাদের একজন জানতে চেয়েছেন যে ভারতের অবস্থা। আসলে ভারতের বিষয়টা এখানে দুই ভাবে ব্যাখ্যা করা যায়। বাংলাদেশ হলো ভারতে যে বিদেশি রেমিটেন্স যায় তার মধ্যে বাংলাদেশ হলো তাদের তৃতীয় দেশ। আরব আমিরাত এবং সৌদি আরব প্রথম, দ্বিতীয়, বাংলাদেশ হলো তৃতীয়, এবং রেমিটেন্সের পরিমাণটা কিন্তু কম না, প্রায় $11 বিলিয়ন কাছাকাছি। এইটা হলো রেমিটেন্স যায় বাংলাদেশ থেকে একদম অফিসিয়াল খাতে। আবার নন অফিসিয়ালি আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন খাতে প্রচুর ভারতীয় লোকজন কাজ করে। এটা আমাদের গত অন্তর্বর্তী সরকারের সময় যে আসিফ নজরুল সে হয়তো একবার বলেছিল বেশ বিশাল অঙ্কের, সেটা বিশাল অঙ্কের না হোক, যদি তার 10 ভাগের 1 ভাগও হয়, তাও কিন্তু এই রেমিটেন্সটা $11 বিলিয়ন থেকে আরও যদি আমরা মানে এর মাঝখানে 25%ও যোগ করি ইল্লিগাল, তাইলেও কিন্তু ভারতের আসলে শীর্ষ রেমিটেন্স যায় বাংলাদেশ থেকে, লিগাল এবং ইল্লিগাল মিলিয়ে। তো সবসময় বাংলাদেশে প্রচুর ইল্লিগাল ভারতীয় আছে, এটাও আমরাও জানি, কিন্তু এটা সরকার কখনো এটাকে যাচাই বাছাই করতে যায় না, তাদেরকে ধরতেও যায় না। বিশেষ করে আমাদের গার্মেন্টস সেক্টরে, তারপরে বিভিন্ন ধরনের টেকনিক্যাল সেক্টরে আপনি গেলেই দেখবেন যে প্রচুর লোকজন কাজ করে দেশি ভারতীয়। তারপরে আমাদের ইদানিংকালে আরও একটা সেক্টরে কিন্তু ভারতীয় আসছে। আপনার বাংলাদেশের বিভিন্ন শহরে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, হ্যাঁ, তারপরে রাজশাহী, এইসব জায়গায় ফাস্ট ফুডের কিন্তু ব্যাপক বিকাশ ঘটছে। যেসব জায়গায় ফাস্ট ফুডের বুম করেছে, ঢাকায় কিন্তু একটা বুম। আপনি পুরা ধানমন্ডি এলাকা, গুলশান এলাকা, তারপরে খিলগাঁও এলাকা, পুরান ঢাকায়, এইসব জায়গায় কিন্তু প্রচুর আপনার পাচক বা আমরা শেফ বলি আর কি, ভারত পাকিস্তান উভয় দেশ থেকেই প্রচুর শেফরা এসে এখানে কাজ করে, কেউ বৈধ কেউ অবৈধ, এগুলো তো আর কেউ জাজ করতে চায় না, আর সবাই ম্যানেজ করেই চলে এই ব্যবসায়ীরা। তো এইগুলা একটা, আর বৈধভাবে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের $12 বিলিয়ন উপরে একটা বাণিজ্য আছে। এটা কিন্তু ভারতীয়রা স্বীকারই করে। যেমন দীনেশ ত্রিবেদী সেদিন বলতেছেন বিজনেস আগে রাখো রাজনীতি, তার মানে কি তাদের এটা কিন্তু এই রাজনৈতিক টানাপোড়েনের কারণে তাদের এই বিজনেস ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং কলকাতায় যে একটা ডিজাস্টার হলো সেই দিন, বেশ কয়েকজন বাংলাদেশি মারা গেল, এর পরপরই কলকাতার প্রায় 150-র উপরে আবাসিক হোটেল তারা আইন প্রয়োগ করে বন্ধ করে দিয়েছে, যার ফলে কিন্তু বাংলাদেশিরা সেইখানে এখন আর কমফোর্ট ফিল করতেছে না। এবং কয়েকটা সংবাদ মাধ্যমে দেখলাম যে বাংলাদেশিরা এখন আর কলকাতামুখী হচ্ছে না। তো যদিও ভিসা ওপেন, অনেকেই চিকিৎসা করতে যায়, শুধু দূরবর্তী মাদ্রাজ টাদ্রাজ ওইদিকে যারা যাচ্ছে তারা হয়তো বিমানে করে চলে যাচ্ছে, কিন্তু কলকাতা ছিল মেইন ডেস্টিনেশন। সেই জায়গার কিন্তু ওই আবার আগের মতো হোটেল, মানে ওদের যে বৈধ হোটেলগুলো, কারণ এই যে বিশাল জনগোষ্ঠী, 150টা হোটেলে যদি বাংলাদেশিরা বের করে দিছে ওরা, তো এরা কোথায় থাকবে? এরা কিন্তু এদের অবস্থাটা অন্য বাংলাদেশি যারা যাচ্ছিল তারা দেখতেছিল, তো এই হজপচ অবস্থার মধ্যে এখানে যাবে না। তার মানে ভারতের সাথে আবার দীনেশ ত্রিবেদী কিন্তু সেটা আরেকটা কথা বলছিলেন, যে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, বোতাম, সুই, সুতা, চেন, এইটা সেইটা ভারতের হেল্প আসে, কাপড়ও আসে। তো এই মাগনা দেয় আমাদেরকে না, বাংলাদেশ টাকা দিয়ে কিনে আনে, কিন্তু ভারতের বক্তব্যটা বা ভারতের কিছু কিছু মানুষের এবং বাংলাদেশের কিছু ভারতীয় বংশবদ্ধের ধারণা, মানে তারা এমন ভাবে বলে যে ভারত বাংলাদেশকে ভিক্ষা দিচ্ছে, মাগনা দিচ্ছে, আমরা যে টাকা দিয়ে কিনে আনছি, ইটস এ বিজনেস। এবং সেইটাই দীনেশ ত্রিবেদী বলতে চাচ্ছে, সে কিন্তু বাংলাদেশের মেড ইন বাংলাদেশে ভাগ নিতে চাচ্ছে। তারা বলতেছে যে এইটাকে আমরা লিখবো মেড ইন ইন্দো বাংলা কিংবা মেড ইন বাংলা ইন্দো। আরে ভাই, প্রোডাকশন করবো আমরা, কেন তোমার থেকে? আমরা প্রয়োজনে এই কাঁচামাল চীন থেকে আনতে পারি, কারণ চীনের সঙ্গে এখন ভারতীয়রা কিন্তু এটাই ভয় পাচ্ছে যে ভারত থেকে যে এই কাঁচামাল, মানে নর্মাল এখন বিজনেস আছে $12 বিলিয়ন, এর মধ্যে এই কাঁচামালটা এগুলো আছে। এইটা যদি এখন এই যে চীনের সাথে মিয়ানমার হয়ে একটা করিডোর তৈরি হচ্ছে বাংলাদেশে, এইটা যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু ভারতের এই বিজনেস শেষ। এবং মিয়ানমারের এই করিডোরের মাধ্যমে কিন্তু বাংলাদেশিরা তখন চীনে চিকিৎসা করতে চলে যাবে, অবশ্যই। হ্যাঁ, তখন কিন্তু আর ভারতের এই ধার ধারবে না। তো ভারতের সামনে কিন্তু এই যে বাংলাদেশকে কিন্তু তারা ওই যে রস খাচ্ছিল খুব আরামে, এটা আমাদের বোকা বাংলাদেশি রাজনৈতিক নেতারা হয়তো কিছু মাল নিয়ে, সরকারি আমলারা, সামরিক আমলারা কিছু মাল নিয়ে চুপচাপ থাকতো, কিন্তু দেশের জনগণের কিন্তু এতে ক্ষতি হচ্ছিল, যে আমাদের পুরা এই যে বিদেশ থেকে আমরা এত বিলিয়ন আমাদের রেমিটেন্স আছে, ওইটা কিন্তু এদিকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে বের হয়ে ভারতে চলে যাচ্ছিল। হ্যাঁ, তো এইটা যদি ভারতের বন্ধ হয়ে যায়, ভারতের অর্থনীতির কিন্তু একটা বিশাল চাপে পড়বে, যত বড় দেশই হোক, কারণ সে তার সবজি এক্সপোর্ট করে বাংলাদেশে। বাংলাদেশ তখন যদি চীন থেকে সবজি নিয়ে আসে, আরো কম দামে আসে, তখন কিন্তু ভারতের এই কৃষকদের অবস্থা আবার
গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের রাজনৈতিক নেতা এবং এদের মাথায়। তারপরে এখন হঠাৎ মক্কা জোট নিয়ে বেশি আলোচনা হচ্ছে, অথচ মক্কা জোটে কিন্তু বাংলাদেশ এখন আমন্ত্রণই পায়নি। এবং বাংলাদেশের যে মানে একজন পররাষ্ট্রমন্ত্রী, আমাদের দুইজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আছে, যে পুরুষ পররাষ্ট্র প্রতিমন্ত্রী, উনি বলছেন যে আমরা ওইদিকে যেতে পারি মেবি। এবং পররাষ্ট্রমন্ত্রী এইসব ঘটনায় আজকে রুমিন ফারহানা এই গতকাল আমাদের বৃহস্পতিবার পার্লামেন্ট অধিবেশনে এই প্রশ্ন করেছিলেন এটার বিষয়ে। তখন আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উনি বললেন যে এটা একটা সম্ভাবনা, আমরা পজিটিভ, কিন্তু তারা যদি আমাদের আমন্ত্রণ না জানায় আমরা তো জোর করে ঢুকতে পারি না। তবে এই জোট সম্পর্কে আরো এখন যে জানা গেছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এগুলো এই জোটে থাকবে। তো এই জোটে থাকলে ভারতের কি প্রবলেম, ভারতীয়রা কেন এটা নিয়ে উষ্মা প্রকাশ করছে? কারণ হলো এতদিন যে তারা বাংলাদেশকে চুষে খাচ্ছিল এই 24 বা 30 বিলিয়ন ডলার, তখন এই জায়গাটা বন্ধ হয়ে যাবে। এবং বাংলাদেশ যখন তার নিরাপত্তা বিষয়টা, তখন ইচ্ছা করলেই কিন্তু ভারতীয়রা এখন যেরকম হুমকি ধামকি দেয়, তখন কিন্তু আর এই যে কূটনৈতিক কারণে বা সামরিক জোটের কারণে তখন আর এইভাবে হুমকি ধামকি দিতে পারবে না। মানে এখন যেমন আরে আমার ছোট ভাই মহল্লার এরকম একটা ঘাড় চাপড়ায় দেয়, আমরা খুব খুশি হয়ে যাই। কিন্তু বাংলাদেশ যদি আমরা বাংলাদেশী হয়ে উঠি, উই আর বাংলাদেশ, আমাদের মেরুদণ্ডটা যদি সোজা করতে চাই, তখন কিন্তু পৃথিবীর অনেক দেশ। তো এই কারণে ভারতের সাথে এই যে গ্যাপ গুলো তৈরি হয়েছে। আমরা কিন্তু ভারতের সাথে রাজনৈতিক, ভারতের জনগণের সাথে কোন রকম বিরোধ নাই। আমাদের সীমানার মধ্যে আমাদেরকে শান্তিতে থাকতে দাও। তোমরা ভাই আমাদের সীমানায় গুতাগুতি করো না, তোমাদের ব্যবসা লাগলে স্বাভাবিকভাবে সম্মানজনক ভাবে ব্যবসা করো, এটা নিয়ে তো আমাদের কোনো আপত্তি নাই। হ্যাঁ, কিন্তু ভারতের একদল লোক এবং সরকারি আমলাদের কেউ কেউ, বিশেষ করে বাংলাদেশ থেকে যেই গ্রুপটা ভারতে ধরেন ওই যে 47-এর টানাপোড়েনের কারণে এই অঞ্চলের গেছে, তারা কিন্তু সবসময় বাংলাদেশিদের একটা হ্যায় প্রতিপন্ন করার চেষ্টা চালায়। তারা যখন সরকারি এইসব দপ্তরে থাকে, তারা বাংলাদেশকে একটা নেগেটিভ, এবং বাঙালি, পশ্চিম বাংলার বাঙালিরাও যেখানে আছে তারাও কিন্তু এই প্রবলেমগুলো তৈরি করে। সাধারণ আমজনতা যারা কোনো সরকারি বেসরকারি সিস্টেমে নাই, নর্মাল ব্যবসা বাণিজ্য করে কাটে খায়, তাদের সাথে এগুলোর বিরোধ নেই। কিন্তু বিরোধ হলো এই একটা গ্রুপ, আমলা গ্রুপ, সামরিক গ্রুপ এবং রাজনৈতিক গ্রুপ, এরা সবসময় আমাদের। তো আমরা এই বিষয় চাই না। আমরাও মনে করি এটা একটা বৃহৎ অঞ্চল, এই অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক সামাজিক যোগাযোগ, রাজনৈতিক যোগাযোগ থাকাই উচিত। ব্যবসা বাণিজ্য অবশ্যই থাকে, কিন্তু সম্মানের ভিত্তিতে অবশ্যই। আপনিও আমাকে সম্মান, আপনি আমাকে ছোট ভাই বড় ভাই করলে হবে না। শেখ হাসিনার আমলে যেমন আমাদের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বলছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, না, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না, ভাই ভাইয়ের সম্পর্ক হতে হবে, এবং এটা সমমর্যাদার ভিত্তিতে। আমরা সব জায়গায় থাকবো, আপনারাও সব জায়গায় থাকবেন, কিন্তু আমাদেরকে আপনি হ্যাঁ প্রতিপন্ন করার চেষ্টা করবেন। আমরা তো নাক গলাই না তাদের কোনো ব্যাপারে, আমরা কোনো কিছুতে, কিন্তু তারা নিজেরাই ইনসিকিউর ফিল করে। এই বাংলাদেশ যদি নিজের মতো চলে, তখন আমাদের 7 সিস্টার ছুটে যেতে পারে। আরে ভাই, আপনার 7 সিস্টার আপনি সামাল দেন, আমার কি টেনশন? সেটাই। হ্যাঁ, মূলত বিজনেসটাই প্রধান। আর দ্বিতীয় আরেকটা বিষয় আমরা সামনে আনি, যে মালয়েশিয়ার জনশক্তি রফতানি। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের পরই মালয়েশিয়া কিন্তু বাংলাদেশের জনশক্তির বড় বাজার। সেই বাজারে কিন্তু হঠাৎ গত সপ্তাহে বাংলাদেশের পক্ষ থেকে ঘোষণা দেওয়া ছিল যে 25টি রিক্রুটিং এজেন্সির বাইরে আর কেউ রপ্তানি করতে পারবেন। তার মানে একটা সিন্ডিকেট এখানে হয়ে গেছে। আওয়ামী লীগ আমলে আমি এই বিষয়টা নিয়ে কাজ করেছিলাম একবার, তখন শেখ হাসিনার আমলে একবার 10টা রিক্রুটিং এজেন্সি ফাইনাল হয়ে গেছিল, এবং এদের একজনের অফিসে আমি গিয়ে তার সাথে গোপনে চুপচাপ কথা বলছি, বিষয়টা বুঝতে না দিয়ে। দেখলাম যে তারা একটা বিশাল এখানে লুটপাটের আয়োজন করছিল। এখন আবার বিএনপি আমলে আইসা এখন 25টি, সেখানে ওই 10টার জায়গায় সেই 10টাও কিন্তু এই 25টার মধ্যে আছে। তাহলে বুঝেন, সবাই মিলে ভাগযোগে খাওয়ার, সাধারণ মানুষের লুটুপুটে খাওয়ার। তো এর মধ্যে যেটা গতকাল ঘটেছে, যে সেই আমাদের চ্যানেল 24ও বিষয়টা নিয়ে একটা নিউজ করেছে, যে আমাদের যে ইয়েরা আছে, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল আর মিয়ানমারের যে রিক্রুটিং এজেন্সিগুলোর অ্যাসোসিয়েশনগুলো আছে, তারা সেইখানে একটা মানে বিবৃতি দিয়েছে মালয়েশিয়া থেকে, যে না, তারা চায় এই মালয়েশিয়ার শ্রমবাজার যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, দুর্নীতিমুক্ত থাকে, এবং সুন্দর ভিত্তিতে যাতে শ্রমিকরা ন্যায্য বেতনটা পায়। হ্যাঁ, কারণ এই 25টার মধ্যে বাংলাদেশে আবার নেপালে বিভিন্ন দেশে যদি সীমিত করে দেয়, তখন তারা সিন্ডিকেট করে শ্রমিকদের অধিকারটা লুণ্ঠন করে। এইটা যেন লুণ্ঠন করতে না পারে, তারা বিবৃতি দিয়েছে, তারা এটা মানে না। তার মানে এইটা কিন্তু এই যে আমাদের এই সেক্টরটা, নতুন সরকার এই যে 25 জন দুর্নীতি এই
মতোই হয়ে গেল যে 25 জনকে আপনি বেছেছেন কেন, আমাদের এখানে শত শত রিক্রুটিং এজেন্সি আছে, সবাই কাজ করবে। হ্যাঁ, হ্যাঁ, কারোর বিরুদ্ধে আর তখন অভিযোগ থাকলে তাকে ধরা হ্যাঁ, হবে, আর প্রতিযোগিতার ভিত্তিতে হলে তখন কিন্তু দামটা কমবে, দামটা হ্যাঁ, কমবে, মানে তারা চাচ্ছে এই দামটা লুটপাট করে তাদের পকেটে ঢুকাইতে, এই জন্যই এই সিন্ডিকেট। যে বিবৃতি দিচ্ছে এটা একটা ভালো লক্ষণ। হ্যাঁ, তো এই যে 4 অ্যাসোসিয়েশন, 4 দেশের অ্যাসোসিয়েশনরা মিলে বিবৃতি দিল, এখন এইটা দেখা যাক কি হয়। আর আরেকটা বিষয় বলি, আপনার এই যে ফিলিস্তিনের যে মিশর সংলগ্ন যে উপত্যকা, এই অঞ্চলের কিন্তু একটা খুবই ডেঞ্জারাস ঘটনা ঘটতেছে, যেটা আমরা খেয়াল করতেছি না। ওইখানে মোট মসজিদের সংখ্যা ছিল 1275টি, এর মধ্যে 1076টি মসজিদ অলরেডি ধ্বংস করে দেওয়া হয়েছে, আর বাকি 165টি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মাধ্যমে ওখানকার যে ধর্মীয় দফতর আছে ওই উপত্যকার, তারা জানিয়েছে এগুলো শুধু অবকাঠামো নয়, হ্যাঁ, এগুলো হলো ফিলিস্তিনের ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য এবং সামষ্টিক পরিচয়ের উপর আঘাত। এবং তবে এত কিছুর পরও তারা বলছে, এত কিছুর পরও ওই অঞ্চলের মানুষ নিজেদের ধর্মীয় পরিচয় এবং সংস্কৃতি ধরে রেখেছে। তেমনি এই যে দেখেন, এটা কিন্তু খুব সেনসিটিভ একটা মানুষদের ইতিহাস শেষ করে দেয়। হ্যাঁ, তো আর এইদিকে রাশিয়ার পক্ষ থেকে আবার একটা কথা বলা হয়েছে, সতর্কবার্তা দেওয়া হয়েছে ব্রিটেনকে, যুক্তরাজ্যকে, যে তারা কিন্তু মানে আপনি তো বললামই যে গতকাল আমরা বললাম যে এআই বিষয়ে ইউক্রেনের সাথে সহযোগিতা করতেছে, আবার ইউক্রেনকে নতুন ধরনের অস্ত্র বানাইতে সহযোগিতা করতেছে, তাদের ডাটা নিতেছে, হ্যাঁ, অস্ত্র টস্ত্র দিতেছে থার্ড পার্টির মাধ্যমে। তো এইগুলা, এবং ব্রিটেনের কাছাকাছি সাগর থেকে রাশিয়ান জাহাজকেও তারা ডিস্টার্ব করতেছে আন্তর্জাতিক জলসীমায়। তো এইসব কারণে কিন্তু রাশিয়ানরা খুব ক্ষেপেছে, এবং তারা কিন্তু যে কোনো সময় তারা বলতেছে যে রাশিয়া মানে ব্রিটিশ সামরিক অবস্থানগুলো আমাদের লক্ষ্যবস্তু হতে পারে। তো এটা কিন্তু যুদ্ধের মাত্রাকে আরো বাড়িয়ে দিচ্ছে। তারপরে এদিকে ফিলিস্তিনের যে ফিলিস্তিনি বিষয়ক যে একজন বিশেষ প্রতিবেদক আছে জাতিসংঘে, ওনার নাম হলো ফ্রান্সিসকো আলবানজে। উনি অভিযোগ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমালোচকদের কণ্ঠরোধ করতে চায়। মানে মার্কিন যুক্তরাষ্ট্রে তার কারণ হলো, আপনার একটা খেয়াল করবেন যে ইউএস এর যে পোর্টল্যান্ডে আমরা গত পরশুদিন দেখেছি ফিলিস্তিনি অধিকার বিষয়ক ভাষ্যকার আছে হাসান পিকার। তো উনি হলরুমের একটা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন, এই সময় হলরুমের বাইরেও প্রচুর ফিলিস্তিনি অধিকার কর্মী, প্রো প্যালেস্টাইন লোকজন এখানে হাজির হয়েছিল। তাদের উপর কিন্তু ট্রাম্পপন্থী লোকজন এসে হামলা করেছে, হ্যাঁ, তাদেরকে কিছু বলা হয়নি। আর এই যে পশ্চিমারা এত বেশি ফ্রি বলে, আমরা ফ্রি মানবাধিকার এসে, কিন্তু জার্মানিতেও আমরা একটি টিভির ফুটেজে দেখতে পেলাম একজন লোক ফ্রি ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দিচ্ছিল, পুলিশ এসে তাকে ধরে নিয়ে যাচ্ছে। তো এই হলো তাদের যে মানে ফ্রি অবস্থা। আর আরেকটা জিনিস আমরা মানে আজকে আমরা যুদ্ধের বাইরে একটু অন্য ধরনের আলোচনা করছি, যে ফিলিস্তিন বিষয়ক আরেকটা মা বিষয়ক আলোচনা করবো। এই যে আমাদের দেশে আমরা কিন্তু যে আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে আছে, ও মা তোর নয়ন জলে ভাসি, মানে মায়ের খুব মর্যাদা। কিন্তু আমাদের মায়েরা সন্তানদেরকে কিভাবে চায়? আমাদের মায়েরা চায় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তোমার সন্তান সর্বনাশ হয়ে যায়, আমার সন্তান ঠিক থাকবে। এই যে নিজের একটা স্বার্থপর ব্যাপার সেবার, এইটা কিন্তু আপনি এই যে আজকে আমরা ফিলিস্তিন যুদ্ধ দেখছি, আমরা ইরানের যুদ্ধ দেখছি, লেবাননে দেখছি, ইয়েমেনে দেখছি, এটা কিন্তু সব মার্কিনীদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, মানে অন্যায়ের বিরুদ্ধে তারা যুদ্ধ করছে। তো সেইখানে কিন্তু এই আমাদের মাকে খুঁজে পাবেন না, সেইখানের মা কিন্তু ভিন্ন। এই যে মধ্যপ্রাচ্যে হাফেজি হুজুর যখন গিয়েছিল, যে জেনারেল জিয়া তখন বাংলাদেশের ক্ষমতায়, ইরাক, ইরান, সাদ্দাম এবং ইমাম খোমেনি তখন যুদ্ধের বিরতি করানোর জন্য জাতিসংঘের বাইরে, এটা জিয়াউর রহমানের একটা পদক্ষেপ ছিল, হাফেজ হুজুরের নেতৃত্বে একটা দল গেল। তো সেইখানে অধ্যাপক আক্তার ফারুক ছিলেন, উনি একটা বই লিখেছিলেন মধ্যপ্রাচ্যে হাফেজি হুজুর। তো ওনার ছেলে আছে এখন দানিয়েল ভাই, উনিও সাংবাদিক ইংরেজি পত্রিকায়। তো ওনার কাছ থেকে আমি বই পেয়েছিলাম। তো সেইখানে উনি একটা জায়গায় ওখানে লেখা আছে যে তারা তেহরানের বাইরে বেহেশতে জাহরা একটা কবরস্থান আছে, বিশাল কবরস্থান, কয়েক লাখ লোকের কবর সেখানে। বলতে সেইখানে হাফেজ হুজুর সহ আমরা যাচ্ছি, দেখি যে একটা মা 10টা কবরের সামনে বসে আছে এবং ফুল টুল দিচ্ছে, মোমবাতি টোমবাতি জ্বালাচ্ছে। তো ওনার কাছে বিষয়টা একটা অ্যাবনর্মাল লাগলো, একটা মহিলার সামনে 10টা কবর কেন? তো ওনাকে গিয়ে জিজ্ঞেস করলো দোভাষীর মাধ্যমে যে আসলে এই 10টা কার কবর? আমার 10 সন্তানের কবর, আমার এই 10 সন্তানকে আমি রাষ্ট্রের জন্য দিয়েছি, ইসলামের জন্য দিয়েছি, তারা শহীদ হয়েছে। আমার যদি আল্লাহ আরো সন্তান দিত, আমি তাদেরকে যুদ্ধে পাঠাইতাম। কিন্তু আমাদের মা কি করে? আমার সন্তান যুদ্ধে যাবে না, ঘরে থাকবে। তো ঠিক একই অবস্থা কিন্তু আজকের আপনি ফিলিস্তিনে দেখেন, লেবানন,
তারপরে মিশর সংলগ্ন যে ফিলিস্তিনের এলাকা, ইয়েমেন, ইরানেও তো হ্যাঁ ইরানে, এরা কিন্তু এই মায়েরা কিন্তু সন্তানদেরকে যুদ্ধে পাঠায়। উৎসর্গ করে দেয়, যেমন হ্যাঁ। গত পরশুদিন আমি ইরানের কোম নগরীতে থাকে হুজ্জাতুল ইসলাম মনির হোসেন ভাই, ওনার সাথে আলাপ করতেছিলাম। তো উনি বললো, আতিক একই দৃশ্য এখনো ইরানে আছে। আমি কই কিরকম? কয় সেদিন আমরা যেহেতু ওই যে রাতে সবাই জেগে থাকে, আমিও গিয়েছিলাম একটা অনুষ্ঠানে। তো একটা মসজিদে আর কি নামাজের পর একজন ওদের যে বাসিজ কমান্ডার, সে এসে বলতেছে আমার এখন 20 জন তরুণ লাগবে মসজিদে খুতবার পরে। কেন? একটা বিদ্রোহীদের মানে ওই যে ইরানে তো ভিতরে ইনসার্জেন্স আছেই, ওদের একটা ঘাঁটির আমরা সন্ধান পেয়েছি, মারামারি করতে পারে এরকম তাগড়া তরুণ লাগবে যাদেরকে নিয়ে। কয় তখন থেকেই মসজিদে বাবারা কয়েকজন সন্তানকে, ওদিকে মহিলা, ইরানে তো জানেন মহিলারাও মসজিদে নামাজ পড়ে, মহিলারাও সন্তানকে যা পাঠায় দিচ্ছে যুদ্ধে যা। এই যে যাচ্ছে, আমাদের মায়েরা কিন্তু এটা কখনো দিবে না। আচ্ছা, তারপর উনি বললেন যে রাতের বেলা ওই সমাবেশে এরকম, ওইখানেও এরকম একটা জায়গায় যাওয়ার জন্য বেশ কয়েকজন তরুণকে সার্চ করা হচ্ছিল। তো এক মা দেখলাম, উনি বললেন যে তার 17-18 বছর 13-14 বছর বয়সী এক ছেলেকে কইছে যা, ছেলে একটু যেতে অনিচ্ছুক, কিন্তু মা কইতেছে কয় খায়া দেয় এরকম হামাম দিতে হইতেছে বেটা যা। হ্যাঁ, এই যে পাঠায় দিচ্ছে। এবং উনি বললেন যে এই যে তেহরানে আমরা যে যুদ্ধ দেখতেছি, তেহরানে প্রচুর হামলা হইতেছে, ভিতরে কিন্তু এখনো ওই যে ইসরায়েলিরা, মোসাদ এবং তাদের গুপ্তচররা প্রায়ই বিভিন্ন জায়গায় ঘাঁটি উন্মোচিত হচ্ছে, তারা ওইখান থেকে এসে সাধারণ মানুষের উপর হামলা করার চেষ্টা করতেছে। এবং ওইখানে যেহেতু পুরা সৈন্যবাহিনী ইরানের এখন সীমান্তের দিকে এবং যুদ্ধাবস্থায়, তো ভিতরে কিন্তু জনবলের সংকট, পুলিশরাও খুব ব্যস্ত। তখন এই যে এই ভলান্টিয়ার তরুণদেরকে, এদের হাতে কিন্তু ওদের জানেন যে আপনারা ওদেরকে কিন্তু সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় 1 বছরের 6 মাসের। তো এদেরকে এই অস্ত্র দিয়ে এই তরুণ 13-14 বছর থেকে 18 বছর এই ধরনের তরুণরাও বিভিন্ন মহল্লার অলিগলি পাহারা দিচ্ছে। এবং এই যে এই ইনসার্জেন্টদের হামলায় অনেক কিশোর তরুণও মারা গেছে, যেটা ডাটা এখনো আসেনি। বলে যে এদের সংখ্যাও কয়েক হাজার হবে সারা দেশে। তার মানে ভিতরেও কিন্তু ইরানে একটা যুদ্ধ চলছে, যেটা আমরা বাইরে থেকে আজ করতে পারতেছি এবং আন্তর্জাতিক মিডিয়া আসতেছে না। তো এই যে দেখেন এই মায়েদের পার্থক্য, মা কিন্তু একটা ফ্যাক্টর। আমাদের মা নিজের সন্তানকেই শুধু সেফটি চায়, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অন্যের সন্তান জাহান্নামে যায়। হ্যাঁ, এই যে এটা জাতীয় স্পিরিট, কিন্তু মুসলিম স্পিরিটটা কিন্তু ওই রকম। আপনি ফিলিস্তিন বা ইরান টিরান এখানে যে দেখতে পাই। তো আমাদের মায়েদেরকেও আমরা বলবো আরো সাহসী হোক। যদিও আমাদের মায়েদেরও যথেষ্ট অবদান আছে। আমরা জানি 71 সালের যুদ্ধে তখনও প্রচুর মা কিন্তু তার সন্তানকে, যেমন একটা বাংলা সিনেমা হয় যে এক সন্তান যুদ্ধে গেছে, তারা বাসায় আছে, পাক বাহিনী ওইখানে অভিযান চালিয়েছিল, এখন পাক বাহিনী ধরে ফেলবে, ভিতরে তারা বসে আছে, ধরে ফেললে তো পুরো মুক্তিযুদ্ধের টিম শেষ। তখন সেই মা করলো কি, তার যে একটা প্রতিবন্ধী সন্তান ছিল মোটা টাইপের, সেইটার গলায় একটা ওই যে অস্ত্র দিয়ে পাক বাহিনীর হাতে আইনা দেয় যে হ্যাঁ এই যে আমার সন্তান যুদ্ধে গেছে। তখন পাক বাহিনী ওটাকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে। একজন সন্তানকে উনি শেষ করে দিলেন, কিন্তু আরো 10 জন সন্তান, তার সন্তান অন্যদের বাঁচিয়ে দিলেন। এটা কিন্তু আমাদের বাংলা সিনেমায় আছে। আমাদের মায়েদেরও এরকম অনেক বীরত্বপূর্ণ কাহিনী আছে, কিন্তু আমাদের স্পিডটা কিন্তু ওই জায়গায়, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এইটা থেকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ। তো এইটা একটা বিষয়। আর আছে যে মধ্যপ্রাচ্যে কিন্তু আবার এই যে আপনার নতুন কোন ঘটনা ঘটতেছে। আবার ওই যে নিউ ইয়র্কে যেই ঘটনাটা, নিউ ইয়র্কে আগামীকাল শনিবার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে আরএসএস, ভারতের যে আরএসএস ওইটার যে প্রধান, হ্যাঁ, তো উনি ম্যানহাটনে একটা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা। ওনার নাম হলো মোহন ভগবত। তো স্বাভাবিকভাবে সারা ভারতে মানে নিউ ইয়র্কে থাকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা যে ভারতীয়রা, হিন্দু সম্প্রদায়ের যারা, তারা সেখানে অংশ নেবেন। তো এইটা নিয়ে জোহরা মামদানি, যে নিউ ইয়র্কের যে মেয়র, তার কাছে সংবাদ মাধ্যম জানতে চেয়েছিল। তো তিনি কিন্তু বলেছেন যে আসলে তিনি যেটা বলেছেন সেটা আমি একটু পড়ে শোনাই। তিনি বলেন যে তার পরিবার থেকে তাকে ভারতের যে ধারণার সঙ্গে পরিচয় করে দিয়েছিল। আপনারা জানেন যে মামদানি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত, তার মা ভারতীয়, সম্ভবত একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, কি মীরা নায়ার কামাসূত্রের পরিচালক। হ্যাঁ, তো ওই কারণে উনি বিখ্যাত। তো পরিচয় করিয়ে দিয়েছিলেন। এবং যে ভারতকে তিনি ছোটবেলা থেকে চিনতেন সেটি ছিল একটি বহুত্ববাদী সমাজ ও ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র। সেইখানে ভারতের প্রতিটি মানুষের নিজের দেশ হিসেবে অন্তর্ভুক্ত থাকার অধিকার ছিল। কিন্তু এমন একটি আন্দোলনের উত্থান দেখা অত্যন্ত উদ্বেগজনক, মানে আরএসএস এর আন্দোলন, যার ভিত্তি হলো একটি বর্জনমূলক দৃষ্টিভঙ্গি। তো এই যে এগুলো মানে মার্কিন যুক্তরাষ্ট্র, তো ভারতকে তো আমরাও এইভাবেই দেখছিলাম।
এবং এই কারণেই বাংলাদেশের অনেক মানুষ এখনো ভারতকে পছন্দ করে, যে এই যে সব দল মত হ্যাঁ, নির্বিশেষে দল ধর্মনিরপেক্ষ, কিন্তু বাস্তবের ভারতে কিন্তু ধর্মনিরপেক্ষতা বিশেষ করে তেমন বিজেপি কিন্তু আসার পর হ্যাঁ। আপনি যদি ডাটাগুলো দেখেন, ডাটাগুলো তখন কিন্তু আসলে এই এইটা করুণ আমরা অবস্থা ফুটে ওঠে। করুণ অবস্থা ফুটে ওঠে। আর এইদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো যে মার্কিন দূতাবাসগুলো বন্ধ ছিল, লোক সংখ্যা সীমিত করে নিয়েছিল, আবার কিছু কিছু জায়গায় তারা একটু লোক বাড়িয়েছে, কিন্তু 25 তারিখের পর থেকে কিন্তু আবার ভিসার কার্যক্রম বন্ধ বন্ধ করে রেখেছে। তো দিয়েছে। এইটা কিন্তু আবার নতুন কিছু মিন করে। আবার এইদিকে সিআইএ এর প্রধান যে রাশিয়ায় গিয়েছিলেন, হ্যাঁ, সেইখানে আমরা জানতে পেরেছি সে পুতিন বা তাদের যে পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ তার সাথে সাক্ষাতের চেষ্টা করেছিল, পায়নি। কিন্তু সে তাদের যে কেজিবি তৎকালীন, এখন বর্তমান যে গোয়েন্দা সংস্থা, তাদের প্রধানের সাথে কিছু বৈঠক করেছেন। এইসব বৈঠকে হয়তো স্বাভাবিকভাবেই তারা ইউক্রেনকে হয়তো একটা আত্মসমর্পণের দিকে নিয়ে আসতে পারেন। আবার ইরানের বিষয়েও তারা কিছু ছাড় চাইতে পারেন। এই ধরনের প্রস্তাবের কথা বিশ্লেষকরা আশা করছে। এর আগে যখন মানে আপনার 5 বছর, কয় বছর আগে ইউক্রেন যুদ্ধ যখন জি, জি, শুরু হলো 2022 এ। 2022-এ, তখনও কিন্তু যুদ্ধ শুরুর 3 দিন আগে সিআইএ এর প্রধান আবার একবার মস্কো গিয়েছিলেন, এবং সিআইএ কিন্তু তখন বলতেছিল যে কোনো সময় কিন্তু মস্কো এবং হ্যাঁ, ইউক্রেনের যুদ্ধ শুরু হবে, এবং 3 দিন পরেই যুদ্ধ শুরু হয়েছিল। তো এইবারও এই বেটা মস্কো গেল, আবার কোন অঘটন ঘটে ঘটে, বিশ্বব্যাপী সেটাই। দেখে, এইটা একটা বিষয় আর কি। আচ্ছা, ধন্যবাদ আতিক ভাই, খুব সুন্দর করে সবগুলো বিষয় আপনি বুঝিয়ে বলেছেন। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের সাথে আপনারা সংযুক্ত ছিলেন, আমাদের অনুষ্ঠানগুলো দেখেন, সেগুলো আপনারা লিখে পাঠাবেন। আর আন্তর্জাতিক যে কোনো বিষয় আপনারা যদি জানতে চান, অবশ্যই আমাদেরকে মেইল করতে পারেন বা কমেন্ট সেকশনে লিখতে পারেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু দেখা হবে আগামীকাল একই সময় একই চ্যানেলে। আতিক ভাইকে নিয়ে আমি চলে আসবো। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।